আমরা যদি আগে থেকেই জানতে পারতাম যে আমরা কি করছি, তাহলে সেটাকে রিসার্চ বলতে পারতাম কি? বলেছিলেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আলবার্ট আইনস্টাইন। কিন্তু এই মঞ্চে যে পরীক্ষা নিরীক্ষা হয় সেগুলো কিন্তু উঠে আসে আমাদের বইয়ের পাতা থেকে, মানে বহু চর্চিত, বহুবার দেখা এমন কিছু পরীক্ষা নিরীক্ষা, এবং সেগুলো থেকে উঠে আসে প্রশ্ন। তার উত্তর দেওয়ার জন্য এই মঞ্চে হাজির থাকে স্টুডেন্টসরা। নমস্কার, আপনাদের স্বাগত জানাই ডিডি বাংলা এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম আয়োজিত কোয়েস্ট 3.0-তে। যেমনটা বলছিলাম, পরীক্ষা নিরীক্ষা হয়, সেখান থেকে প্রশ্ন উঠে আসে, উত্তর দেওয়ার জন্য থাকে দুটি স্কুলের ছাত্রছাত্রীরা। তাই আলাপ করে নিই প্রথমেই কারা রয়েছে আজ। রয়েছে টিম পিসিরে এবং তাকে রিপ্রেজেন্ট করছে বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয় বর্ধমান। তোমরা তোমাদের পরিচয় দাও। রাখি খাতুন ক্লাস 10, মনামি সাধু ক্লাস 10, ইসমাতারা সুলতানা ক্লাস 10। ওদের পরিচয় তো পেলাম, দেখে নিই আরেকটা টিম, অর্থাৎ এমএন সাহা টিম, তাদেরকে কারা রিপ্রেজেন্ট করছে। বোধরা পন্থেশ্বরী হাই স্কুল, ইস্ট মেদিনীপুর। তোমরা তোমাদের পরিচয় দাও। অর্ণব মাইতি ক্লাস 8, অংশুদীপ মাইতি ক্লাস 11, শুভম মাইতি ক্লাস 8। যখন পরিচয় হয়েই গেল, তাহলে জানিয়ে দিই তোমাদের যে এখানে কি হতে চলেছে। এখানে হবে বিজ্ঞানের 6টি পরীক্ষা নিরীক্ষা, সেখান থেকে উঠে আসবে প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে আমরা জানতে চাইব। থাকবে দুটো সরাসরি প্রশ্নোত্তরের রাউন্ড, যেখানে ডিরেক্ট তোমাদের কাছে কোয়েশ্চেন যাবে, তোমরা অ্যান্সার করার সুযোগ আগে পাবে। যদি না উত্তর দিতে পারো, তাহলে অন্য টিমের কাছে চলে যাবে বোনাস হিসেবে। সঠিক উত্তর দেওয়ার জন্য তোমরা পাবে 10 নম্বর, এবং সঠিক উত্তর শুরু করার জন্য সময় পাবে 20 সেকেন্ড। সঠিক উত্তর যদি ওরা না দিতে পারে, যখন বোনাস হিসেবে অন্য টিমের কাছে আসছে, তখন তোমরা পাবে বোনাস হিসেবে 5 নম্বর, এবং সঠিক উত্তর শুরু করার জন্য সময় পাবে 10 সেকেন্ড। আর একটা মজার রাউন্ড থাকবে, সেটা হচ্ছে বাজার রাউন্ড। প্রশ্ন আসবে সরাসরি, কিন্তু যারা আগে বাজার প্রেস করবে তাদের কাছে উত্তর দেওয়ার সুযোগ থাকবে। উত্তর শুরু করার জন্য সময় পাবে 10 সেকেন্ড, সঠিক উত্তরের জন্য 10 নম্বর। কিন্তু এখানে মজার ব্যাপার হলো, যদি সঠিক উত্তর দিতে না পারো বাজার প্রেস করার পর, তাহলে কিন্তু -5। বোঝা গেল পুরোটা? তাহলে স্যারকে ডেকে নিই পরীক্ষা নিরীক্ষার জন্য। বেশ, আমরা স্যারকে ডেকে নিই। তো আমাদের এই পর্ব শুরু করার আগে সবার আগে আমি আমার কলিগ অমিত কুম্ভকারকে এখানে ডেকে নেব। তাহলে এই পর্বে প্রথম প্রশ্ন আমরা করব টিম এমএন সাহাকে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে একটি গাড়ির চাকা রাখা আছে। অমিতকে বলবো একটু পাটাতনটা তুলে দেখাতে। এই গাড়ির চাকাটির ওপরে একটা কাঠের পাটাতন রাখা আছে, এবং এই চাকাটির সাথে একটা মিটার, একটা প্রেশার মিটার যুক্ত করা আছে। আমি অমিতকে বলবো আমাকে ঠিক এই অবস্থায় প্রেশার মিটারের রিডিং কত দেখাচ্ছে সেটা বলার জন্য। $52 PSI। ঠিক আছে, রিডিংটা তাহলে কত হলো? 52। এবার আমি অমিতকে বলবো এই কাঠের পাটাতনটির ওপরে খুব সাবধানে বসার জন্য। তোমরা লক্ষ্য করো, দুটো টিমকেই বলছি যে প্রেশার মিটারে রিডিংয়ে ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, আগের মতনই রয়েছে। এবার আমি একটু প্রেশারটা রিড করব নিজে। আগে ছিল 52, একটু হ্যাঁ অলমোস্ট দেখা যাচ্ছে সেই 52ই রয়েছে। যখন ও পাটাতনটির ওপর বসলো, আগের রিডিং এবং এখনকার রিডিং দুটোই প্রায় সমান। তোমাদের কাছে প্রশ্ন, এটা কেন হয়? তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। বসার পরে ভরটা বেড়ে গেছে। বলো। বসার পরে ভরটা বেড়ে গেছে। ভরটা বেড়ে গেছে, তাতে প্রেশারের রিডিংটা এক দেখাচ্ছে কেন মিটারে? না, তোমরা ধীরে সুস্থে বলো। দুদিক দিয়ে চাপ প্রয়োগ হচ্ছে বলে। কে চাপ প্রয়োগ করছে? স্যার একটা হচ্ছে উনি যে বসছেন ওখানে একটা চাপ আছে, আর নিচে থেকে একটা চাপ। তাতে কি হলো? ইকুয়াল হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ও বসছে বলে একটা চাপ কাজ করছে, আর নিচে থেকে একটা চাপ আসছে। একটা চাপ থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা সঠিক কি বেঠিক এই মুহূর্তে বলছি না। আমরা টিম পিসির একটা সুযোগ দেব বোনাসের জন্য। তোমাদের সময় শুরু হলো এখন। ওটার উপরে চাপ পড়ছে, চাপটা ক্ষেত্রফলটা অনেকটা বড়, ওই ক্ষেত্রফলে চাপটা ছড়িয়ে যাচ্ছে বলে
এটা 1 থাকছে কাঁটাটার মান। আচ্ছা, মানে ওর মধ্যে চাপটা প্রেশারটা চারদিকে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, ক্ষেত্রফলটা একই থাকছে বলে। ক্ষেত্রফলটা বড় বলে ওর চাপটা ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য মানটা 1 থাকছে। মনে হয় না এক্ষেত্রে আমরা কোনো টিমকেই সঠিক বলে, মানে তাদের উত্তরটা সঠিক বলে বিবেচনা করতে পারছি না। উত্তরটা একটু জেনে যাক। উত্তরটা খুবই সহজ আমার মনে হয়। সেটা হচ্ছে, তোমরা একটু দেখাও প্রথম থেকে। আমার কলিগ একটু ভালো করে ওই প্রেশার গেজটাকে, প্রেশার মিটারটাকে টায়ারের সঙ্গে যুক্ত করে দিল, এবং যুক্ত করার পরে যে রিডিংটা দেখছে ও নিজেই দেখছে 48। এখন একটু হাওয়াটা একটু লিক হয়ে বেরিয়ে গেছে বলে, ঠিক আছে। এবার তুমি আরেকবার বসো প্লিজ। এবং দেখা যাচ্ছে যে এই যে যখন বসছে ও, নিচের দিকটা কিছুটা ফ্ল্যাট হয়ে গেলেও বাইরের যে সাইডের যে ওয়ালটা, সেখানে একটা স্লাইড বাল্জ হচ্ছে, একটু সামান্য ফুলে যাচ্ছে। অর্থাৎ নিচের দিকটা একটুখানি বসে গিয়ে সাইডের দিকটা যদি ফুলে যায়, তাহলে ওই টায়ারের মোট যে ভলিউম, মোট যে আয়তন, সেটার কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে চাপেরও কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এখানে আয়তন শব্দটা বলা উচিত, ঠিক আছে। এখানে মোট আয়তনে কোনো পরিবর্তন হলো না বলে এখানে প্রেসারে আমরা রিডিংয়ের কোনো পরিবর্তন দেখলাম না। আমরা একটু আগে যে এক্সপেরিমেন্টটা দেখলাম সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ কাজে লাগে। গাড়িতে যখন হাওয়া ভরতে যাই তখন কিন্তু গাড়ি থেকে কারো নামার প্রয়োজন পড়ে না, গাড়ির চাকার ভেতরে যে প্রেশার সেটাকে ঠিক করে নেওয়া যায়। তো যাই হোক, এরকম মজাদার এক্সপেরিমেন্ট যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে সেগুলোই কিন্তু উঠে আসছে আমাদের কোয়েস্ট 3.0-তে। এই রাউন্ডের প্রথম প্রশ্নের পর তোমরা নিজেদের সরাসরি প্রশ্নে কোনো নম্বর পাওনি, তোমরাও বোনাস পয়েন্টটাকে কাজে লাগাতে পারোনি। তাই জন্য দুজনেই এই মুহূর্তে রয়েছে 0-তে। দেখা যাক পরের প্রশ্ন কি বলে। আমাদের দ্বিতীয় প্রশ্ন সরাসরি যাবে টিম পিসি রায়ের কাছে। আমি আমার কলিগকে অনুরোধ করব আমাদের এই যন্ত্রটি তোমাদের কাছে দেখানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রড রাখা আছে এবং তার এক প্রান্তে একটা ভারী বল যুক্ত করা আছে। আমি দুটো ক্ষেত্র তোমাদের কাছে বলবো। প্রথমে আমার কলিগকে বলবো এই বলের নিচের দিকটা একটা আঙুল দিয়ে ব্যালেন্স করার জন্য। ও ব্যালেন্স করুক। আমি ওকে জিজ্ঞেস করব কোন ক্ষেত্রে ওর ইজি লাগছে, সহজ লাগছে ব্যালেন্স করতে। প্রথমে যখন ভারী বলটা নিচের দিকে ও যখন ব্যালেন্স করতে চাইছে, আমার মনে হচ্ছে খুব একটা ইজি লাগছে না, তাই না? পড়ে যাচ্ছে। এবারে অনুরোধ করব তোমাকে বলটাকে ওপর দিকে রেখে ব্যালেন্স করো। এবং আমাদের মনে হয় সকলেরই দেখে মনে হচ্ছে এটা অনেকটা আগে থেকে ইজি লাগছে, তাই না? ও কি বলে? অনেকক্ষণ ধরে রাখতে পারছে, মানে ব্যালেন্স করাটা ওর ক্ষেত্রে অনেকটা ইজি। নিচে ভারী থাকলে যেটা হচ্ছিল না, ওপরে ভারী থাকা অবস্থায়, মানে ভারী বলটা থাকা অবস্থায় অনেক বেশি সহজ হচ্ছে। প্রশ্ন টিম পিসি রায়ের কাছে যে যখন বলটি ওপরে থাকে তখন তাকে ব্যালেন্স করতে খুব সহজ মনে হয়, এটা কারণ ব্যাখ্যা করো। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন। কারণ নিচে ওদিকে যে যখন বলটা সামনে ছিল তখন ভরটা বেশি লাগছিল, ওজনটা বেশি লাগছিল, তাই ব্যালেন্স করা যাচ্ছিল না। যখন বলটা ওপরে ছিল তখন ভরটা কম লাগছে, তাই হালকা লাগছে বলে ব্যালেন্স করা যাচ্ছে। যত নিচে থাকে তত আমাদের ইজি লাগে না, নিচেটা ভারী হলে, ঠিক কি না? হ্যাঁ, একটা কোনো বস্তুর মাথাটা যদি মোটা হয়, টপ হেভি হয়, তাকে কি সে কি খুব স্টেবল থাকে তোমাদের মনে হয়? আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা বলতে চাচ্ছো আর একবার একটু ভালো করে বলো। নিচের ভরটা বেশি বলে ওকে ব্যালেন্স করতে ইজি হচ্ছিল না, আর উপরে ভরটা বেশি বলে ব্যালেন্স করতে ওর ইজি লাগছিল, তাই তো? এটাই তোমাদের উত্তর নাকি কোনো পরিমার্জিত করবে? বলটার আকারটা গোল বলে এটা হচ্ছে। বলটার আকারটা গোল বলে কেন? আকারটা গোল হলে কি হয়? ও অনেকটা আয়তন নিয়ে থাকছে। অনেকটা আয়তন নিয়ে থাকছে, বলটা অনেকটা আয়তন নিয়ে, মানে বলের আয়তনটা এখানে তোমরা একটা কারণ হিসেবে যুক্ত করতে চাইছো, তাই তো? অনেকটা ক্ষেত্রফল নিয়ে। আমার মনে হচ্ছে উত্তরটি সঠিক হলো না। আমরা এবার এমএন শাহকে বোনাসের জন্য একটা সুযোগ দেব। তোমাদের সময় শুরু হলো এখন।
এটা অভিকর্ষ ত্বরণের জন্য হচ্ছে। বলো, ব্যাখ্যা করো। সেখানে অভিকর্ষ যে বলটা নিচের দিকে কাজ করছে বলে, আর এমজি তার সঙ্গে নিচের দিকে কাজ করছে ওই জন্য, মানে বস্তুর ভর আর ওজনটা নিচের দিকে কাজ করছে। হ্যাঁ, তাহলে তো যখন ভারীটা নিচে, তাহলে তো ওর ব্যালেন্স করতে আরো বেশি ইজি লাগতো, তাই না? আর কিছু বলবে? আমরা উত্তরটা এবার সঠিকভাবে জেনে নিই, ঠিক আছে? যখন আমার কলিগ এই বলটাকে নিচে রেখে আঙুল দিয়ে ব্যালেন্স করছে, তোমরা খেয়াল করো এই রডটা, মানে এর যে সেন্টার অফ রোটেশন, মানে যেখান থেকে ঘুরছে তার ঘূর্ণন কেন্দ্র ঠিক আঙুল এবং রডের সংযোগস্থলে রয়েছে, ঠিক? এবার ও যখন ব্যালেন্স করছে নিচে রেখে করো, বেশ, এবার ওপর রেখে করো। যখন ওপর রেখে করছে, ভালো করে দেখো, এক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বা তার জড়তা ভ্রামক নিচে থাকার থেকে অনেক বেশি, ফলে বলটা যখন নিচে আছে তার ঘূর্ণনটা অনেক সহজ, আর বলটা যখন ওপরে আছে, যেহেতু তার জড়তা ভ্রামক বেশি, আমাদের মস্তিষ্ক অনেক বেশি সময় পাচ্ছে তাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য, তাকে ব্যালেন্স করার জন্য, তার ভারসাম্যটাকে ঠিক ঠিক রাখার জন্য মস্তিষ্ক অনেক সময় পাচ্ছে বলে ওপরে যখন ভারী বলটা রয়েছে তখন সেটা অনেক সহজ মনে হচ্ছে তার কাছে। স্যার যখন এই এক্সপেরিমেন্টটা করছিলেন এবং বোঝাচ্ছিলেন, আমার খুব ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমরা সবাই দেখবে ওই একটা দড়ির মাথায় কোনো কিছু একটা বেঁধে আঙুলে ঘোরাতাম না? এবার যখন অনেকটা দূরে থাকতো দড়ির মাথায় ওটা, তখন অনেকটা সময় লাগতো ওটা ঘুরতে। এবার যখন কাছাকাছি চলে আসতো দড়িটা হাতে পেঁচিয়ে তখন দেখবে অনেক কম সময় লাগতো। এই ঘটনাটার কথাও মনে পড়ে গেল। তো যাই হোক, তোমরা সঠিক উত্তর দিতে পারোনি এই রাউন্ডের কোনো প্রশ্নেরই কেউই, তাই তোমাদের নম্বর এখনও কিন্তু 0-0। দেখা যাক পরের প্রশ্ন কি হয়। বেশ, আমাদের এই পর্বের তৃতীয় প্রশ্নে আমরা যাচ্ছি এবং এটা ডাইরেক্টলি চলে যাবে টিম পিসি রায়ের কাছে। আমি আমার কলিগকে বলবো তোমাদের এই এক্সপেরিমেন্টটা করে দেখানোর জন্য। দেখা যাচ্ছে যে এখানে একটি চোঙ রয়েছে এবং তার ভেতর থেকে একটা স্প্রিং দিয়ে একটা বলকে ভর হিসেবে যুক্ত করা আছে, রাইট? এবারে যখন ও ধরে আছে, ওই স্প্রিংয়ের সাহায্যে বলটা ওখানে ঝুলে আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার যখন ছেড়ে দেওয়া হবে, ভালো করে খেয়াল করো এই ভরটা, মানে এই বলটা তার কি অবস্থান হয়, কি দেখলে? ভালো করে খেয়াল করো। যখনই ছেড়ে দেওয়া হচ্ছে, বলটা চোঙটার ভেতরে ঢুকে যাচ্ছে। সুন্দর করে বোঝা যাচ্ছে, তাই তো? বোঝা গেছে? প্রশ্ন হচ্ছে, যখন ও চোঙটাকে ছেড়ে দিচ্ছে সবশুদ্ধ পুরো সিস্টেমটাকে, তখন বলটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে কেন? প্রশ্ন পিসি রায় টিমের কাছে যাচ্ছে। তোমাদের সময় শুরু হলো এখন। জড়তার জন্য, মানে যখন ওটাকে উপরে তোলা হচ্ছে তখন ওটা স্থির জাড্যের জন্য ওটা স্থির থাকছে, এবং যখন ছেড়ে দেওয়া হচ্ছে ওটা গতিশীল হয়ে যাচ্ছে। তুমি তার মানে এখানে স্থিতিজাড্যকে দায়ী করছো, তাই তো? ইনার্সি অফ রেস্ট বা স্থিতিজাড্যকে তুমি দায়ী করছো। আরেকবার বলো প্লিজ। যখন ওটা স্থির অবস্থায় থাকছে তখন ওটা স্থিতিজাড্য ক্রিয়া করার জন্য স্থির অবস্থায় থাকতে চেষ্টা করছে, এবং যখন আচ্ছা, মানে তুমি স্থিতিজাড্যকে এখানে মেন কারণ হিসেবে ধরছো। উত্তরটা সঠিক হলো না, ঠিক আছে, হতেই পারে। আমরা উত্তরটা জেনে নেব। বোনাসের জন্য টিম এমএন সাহার কাছে যাব। তোমাদের বোনাসের জন্য সময় শুরু হলো এখন। স্যার এখানে লম্ব প্রতিক্রিয়া বলটা উপর দিকে কাজ করছে বলে ঢুকে যাচ্ছে। লম্ব প্রতিক্রিয়া বল যখন ছেড়ে দিচ্ছে তখনই বা কাজ করছে কেন? হ্যাঁ স্যার, তখন গতিশক্তিটা বেড়ে যাচ্ছে। কার গতিশক্তি বাড়ছে? যখন নিচের দিকে নামছে ওই চোঙের, মানে পুরো সিস্টেমটার গতিশক্তি বাড়ছে বলে লম্ব প্রতিক্রিয়া বেড়ে যাচ্ছে। এটা তোমাদের উত্তর, তাই তো? আর কিছু বলবে? না, উত্তরটা সঠিক হলো না। চলো উত্তরটা আমরা দেখে নিই। আর একবারটি আমি বলবো ওকে করার জন্য, যাতে তোমাদের কাছে উত্তরটা পরিষ্কার হয়। দেখলাম যে চোঙটিকে যখন ফেলা হচ্ছে, দেখো পুরো সিস্টেমটা, এই চোঙটা, স্প্রিংটা এবং বলটা যখন ওপর থেকে পড়ছে,
তোমরা জানবে যে যখন অভিকর্ষজ টানে ও নিচের দিকে পড়ে তখন তার মধ্যে একটা ভারশূন্যতা সৃষ্টি হয়, অর্থাৎ একটা ওয়েটলেসনেস সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ফলিং বডি হ্যাজ নো ওয়েট। আমরা বলতে পারি যে পড়ন্ত বস্তুর গতিশীল অবস্থায় যখন ওপর থেকে নিচে পড়ছে ভার থাকে না, কিন্তু যখন ওকে ছাড়া হচ্ছে বলটার ওজনটা যেহেতু শূন্য, স্প্রিং একটা সুযোগ পেয়ে যাচ্ছে তাকে ওপর দিকে টানা অভিকর্ষের বিরুদ্ধে। ফলে কি হচ্ছে, এই পড়ন্ত অবস্থায় বলের ওজন থাকছে না বা ভার থাকছে না, তখন স্প্রিং তাকে টেনে চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ফলে এক্ষেত্রে আমরা এই প্রশ্নের জন্য কারোকে কোনো নম্বর দিতে পারছি না। এই পর্বে কি হচ্ছে বলুন তো? দুর্দান্ত সব প্রশ্ন আসছে, এত সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট হচ্ছে, কিন্তু কোনো টিম খাতা খুলতে পারছে না। কি হয়েছে তোমাদের? মানে প্রশ্নগুলো পছন্দ হচ্ছে না? তোমাদের পছন্দ হচ্ছে না? এত সুন্দর এক্সপেরিমেন্ট হচ্ছে, দেখা যাক পরের প্রশ্ন কি বলে। আপাতত কোনো টিমেরই কোনো মার্কস নেই, দুটো টিমই শূন্যে রয়েছে। আমাদের এই পর্বের চতুর্থ প্রশ্ন, এটা সরাসরি যাবে তোমাদের টিম এমএন সাহার কাছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি আমার কলিগদের বলবো একটু দেখতে সাহায্য করতে। দেখো, প্রথম গ্লাসে একটি জল, একটা দ্রবণ রাখা আছে। দ্রবণের মতো লাগতে পারে, সাধারণ জল মনে হতে পারে। এটা অ্যাকচুয়ালি ডিস্টিল ওয়াটার, পাতিত জল। তারপরে আছে ট্যাপ ওয়াটার, রাইট, সাধারণ জল হিসেবে বলতে পারো। আর তারপরে আছে আমাদের সল্ট ওয়াটার, লবণ জল। আর তারপরে আমরা রেখেছি চিনিযুক্ত জল বা সুগার ওয়াটার। আমি আমার কলিগকে এক এক করে এই এক্সপেরিমেন্টে স্টেপ বাই স্টেপ যেগুলো অংশগুলো আছে করতে বলবো। প্রথমে কি করছে, ব্যাটারির সাহায্যে দেখো দুটো প্লেট এখানে যুক্ত রয়েছে, কিন্তু এই প্লেটের মধ্যে কোনো যোগাযোগ রাখার কোনো ব্যবস্থা নেই, দুটো প্লেটের মধ্যে একটা গ্যাপ আছে। এইবার ও কি করছে, প্রথম গ্লাসে দাও, ডোবানোর পরে দেখো তার উপর যে একটা বাল্ব লাগানো আছে, যেটি ওপরে রাখা হলো, তার উপর একটা বাল্ব যুক্ত করা আছে। সেই বাল্বটি জ্বলছে, জ্বলছে কি না, জ্বলছে না। আমি অমিতকে বলবো দ্বিতীয় গ্লাসে যেতে। ও প্লেট দুটোকে একটু পরিষ্কার করে নিল, করার পরে দ্বিতীয় গ্লাস অর্থাৎ কিনা ট্যাপ ওয়াটার দিল, দেখা যাচ্ছে সামান্য হলেও জ্বলছে। এরপরে ওটাকে তুলে নাও, নিয়ে তৃতীয় গ্লাসে ওটা পরিষ্কার করে মুছে তৃতীয় গ্লাসে যেখানে নাকি সল্ট ওয়াটার আছে তার মধ্যে ডোবাবার জন্য ওকে অনুরোধ করছি। বাহ, এখানে খুব উজ্জ্বল হয়ে জ্বলছে। এখনো পর্যন্ত তিনটি গ্লাসের মধ্যে এটা বোধহয় উজ্জ্বলতম, ঠিক কিনা? বেশ, অমিত ওটাকে তুলে নাও। আচ্ছা, আমার মনে হয় এক্ষেত্রে একটু ধুয়ে দিই, তাই না? আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে দুটো প্লেটকে যতটা সম্ভব পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, তারপর সেটাকে মুছে নেওয়া হলো। ওকে অনুরোধ করব এই অবস্থায় চতুর্থ গ্লাস অর্থাৎ কিনা যার মধ্যে চিনির জল আছে তার মধ্যে ডোবাতে, এবং সেখানেও ও একদমই জ্বলছে না। তাহলে আমরা কি দেখলাম, পাতিত জলে এবং চিনির জলে অর্থাৎ প্রথম এবং চতুর্থ যে গ্লাস সেখানে বাল্ব একদম জ্বলছে না। সাধারণ জল বা ট্যাপ ওয়াটারে অর্থাৎ দ্বিতীয়টায় আমরা যখন দিয়েছিলাম সেখানে সামান্য হলেও বাল্বটা জ্বলছে। তৃতীয়টাতে অর্থাৎ কিনা যেটার মধ্যে লবণ জল আছে সেটাতে সব থেকে উজ্জ্বল হয়ে বাল্বটি জ্বলছে। প্রশ্ন টিম এমএন সাহার কাছে, এরকম হওয়ার কারণ কি ব্যাখ্যা করবে? তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় শুরু হলো এখন। স্যার, এরকম হচ্ছে কারণ লবণ জল হচ্ছে একটা তড়িৎ বিশেষ পদার্থ। যখন আমরা সেখানে তড়িৎ বিশ্লেষণ করছি তখন অ্যানায়ন ও ক্যাটায়নে ভেঙে যাচ্ছে, এর জন্য সেখানে আলো জ্বলছে ভালোভাবে। আর বাকিগুলো বলো? বাকিগুলো কিন্তু তড়িৎ বিশেষ পদার্থ নয়। তার মধ্যে আবার যে ট্যাপের যে ওয়াটারটা আছে ওটা সামান্য পরিমাণে যে লবণটা আছে ওই জন্য ওটা জ্বলছে। আর আমরা চিনির আছে তড়িৎ অবিশ্বাস্য পদার্থ, তাই জন্য ওটা হবে না। আর এমনি জল যেটা ওটাতে অতি অল্প পরিমাণে H+OH পাতিত জলের কথাটা বলো। হ্যাঁ, পাতিত জলে অত্যন্ত কম পরিমাণে H+ আর OH উৎপন্ন হয়, তাই জন্য ওটা হবে না। আমরা দিয়ে দিতে পারি এদের নম্বর। অ্যাকচুয়ালি আমরা উত্তরটাকে আর একটু ভালো করে জেনে নেব। আমরা যখন পাতিত জলে ডুবিয়েছিলাম সেখানে
আমরা কোনো বিশেষ খনিজ লবণ পাই না, বিশুদ্ধ অবস্থা ওটা থাকে, ফলে সেখানে আয়ন থাকছে না। চিনি নিজে তরিজ্যোজি নয়, ফলে সেখানেও আয়ন থাকছে না। সাধারণ জলে কখনো কখনো এমন কিছু খনিজ লবণ বা খনিজ পদার্থ যুক্ত থাকে, সেখানে তারা আয়নের মতো কাজ করে, ফলে সেখানে তড়িৎ পরিবাহিত হয় এবং ওটা চলতে থাকছে, সামান্য হলেও চলছে। আর লবণ নিজে তরিজ্যোজি, আয়নিক, ফলে কি হয়, সে সেখানে যথেষ্ট পরিমাণে আয়ন তৈরি করতে পারছে, কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা বাড়ছে, তড়িৎ পরিবাহিতা বাড়ছে, ফলে ও সব থেকে উজ্জ্বল হয়ে লবণ জলে চলছে। তাহলে যা দেখা গেল যে সরাসরি প্রশ্নোত্তর পর্বের শেষ এক্সপেরিমেন্টের পর টিম এমএন সাহা সঠিক উত্তর দিয়ে একটু এগিয়ে গেল। এখনো তোমাদের কাছে সুযোগ আছে, বাজার রাউন্ডে দুটো বাজার প্রেস করেই আগে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে কিন্তু তোমরাও জিততে পারো, তাই না? তাহলে সুযোগ সবার কাছে রয়েছে, ভালো করে খেলো কিন্তু, খুব সাবধান। বাজার টেপার পর কিন্তু সঠিক উত্তর দিতেই হবে, বোঝা গেল? বেশ, আমরাও দেখে নিই পরের এক্সপেরিমেন্ট কি আসছে। আমাদের এই বাজার রাউন্ডের প্রথম প্রশ্নটা বেশ একটু ম্যাজিক্যাল, মানে বিজ্ঞানের ম্যাজিক তোমাদের মনে হতে পারে। দেখো, আমাদের এখানে দুটো গ্লাস আমরা রেখেছি। আমার ডান দিকে যেটি রয়েছে, আমি দেখাচ্ছি, নির্দেশ করছি হাত দিয়ে, যে সেটি একদম বর্ণহীন একটা তরল। আর আমার ডান দিকের কাছের যে গ্লাসটি রয়েছে, সেটাতে একটা গোলাপি বর্ণের তোমরা দ্রবণ দেখতে পাচ্ছ। কি ম্যাজিক আমার কলিগ করতে পারে সেটা দেখা যাক প্লিজ। ও কি করছে দেখো, এখানে একটি পাত্র তোলা হলো এবং এর নিচে কিছু নেই। ও আস্তে করে সেই পাত্রটি বসিয়ে দিল এবং এটা একসঙ্গে দেখিয়ে দাও, আরেকটি পাত্র যার নিচে কিছু নেই, প্রায় খালি তোমার মনে হতে পারে, হ্যাঁ, রাখা হলো। এবং মজাটা কি, আমার সামনে যে গ্লাসটি ছিল সেটা দ্রবণের রং কি ছিল? গোলাপি। আর ডান দিকেটা ছিল একদম বর্ণহীন। কি মজা হতে পারে যখন আমরা তুলবো, ও কি দেখাবে আমি একটা গেস করতে পারছি, তোমরা হয়তো পাচ্ছ কিনা জানি না। সময় হয়েছে আশা করি। আমরা এবার আস্তে আস্তে তুলে দেখাবো কি হয়, দেখি তোলা যাক। ও যেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল দুটো পাত্র দিয়ে, এ কি অদ্ভুত ব্যাপার ঘটেছে, দেখা যাচ্ছে এটা পুরো বর্ণহীন হয়ে গেছে এবং ডান দিকটা সুন্দর একটা গোলাপি রং চলে এসেছে। বেশ, কেমন? তবে তোমাদের আমি একটা হিন্ট দেব, এখনো বাজারটিতে বলিনি। হিন্টটা হলো, এখানে আমরা ফেনফথ্যালিন, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, এই তিনটি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ইউজ করেছি। তোমাদের কাছে প্রশ্নটা হলো এই যে কি কারণের জন্য বর্ণহীন দ্রবণটা গোলাপি হয়ে গেল এবং গোলাপি দ্রবণটা বর্ণহীন হয়ে গেল। তাহলে এইটা কেন হলো সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। তোমাদের বাজার টেপার সময় শুরু হলো এখন। এমএন শাহ টিম সুযোগটা নিয়েছে, বলো এটা কেন হলো? স্যার, প্রথমে যখন এপাশের গ্লাসটা যখন গোলাপি ছিল, এপাশের গ্লাসটা যখন গোলাপি ছিল, অর্থাৎ সেটা একটা ক্ষারীয় দ্রবণ ছিল, মানে NaOH ছিল। এবারই ওখানে আপনি অ্যাসিড যোগ করেছেন, ফলে সেটা প্রসম হয়ে গেছে, তাই জন্য ওটা ফেনফথ্যালিন যোগ করার ফলে ওটা বর্ণহীন হয়ে গেছে। আর পরেরটা ছিল প্রসমো, সেখানে আপনি ওটাতে আপনি ক্ষার যোগ করেছেন, আর তাই জন্য ওটা গোলাপি। ওটা প্রসমো ছিল, তাতে আমি ক্ষার যুক্ত করেছি। দেখো, ক্ষার যুক্ত করেছি, কিন্তু তার সঙ্গে তো আরেকটা পদার্থ থাকা উচিত। হ্যাঁ, ফেনফথ্যালিন যুক্ত। হ্যাঁ, একদম সঠিক উত্তর। ফেনফথ্যালিন না হলে তো হবেই না। একদম সঠিক উত্তর। এর জন্য ওদের আমরা 10 পয়েন্ট দিলাম টিম এমএন সাহাকে। তাহলে কি হলো ব্যাপারটা আর একটু বিশদভাবে বলা যাক। যে প্রথমে যখন এটা গোলাপি ছিল মানে এখানে ফেনফথ্যালিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণে গোলাপি রং ধারণ করেছিল। আর যখন আমার ডান দিকে একদম ওই প্রান্তে যেটা বর্ণহীন ছিল মনে হয়, সেটাতে অ্যাকচুয়ালি ছিল সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন, তাই তো? তারপর থেকে আমরা কি করলাম, ফেনফথ্যালিনটা দিচ্ছি। উল্টোটা হতে পারত, যে ওই দ্রবণে যদি ফেনফথ্যালিন রাখা থাকতো জলের সাথে মিশিয়ে, আর ওপর থেকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ফেলা হতো, সেক্ষেত্রেও আমরা গোলাপি রংটা দেখতাম।
আর হ্যাঁ, এক্ষেত্রে আমি আমার কলিগকে বলবো এর ভেতরের যে কারুকার্যটা করা আছে একটু দেখাতে। এই দেখো ও কি করেছে, দুটোর মধ্যে ড্রপার দেওয়া আছে, ওই ড্রপারে করে একটাতে ফেনফথ্যালিন বা সোডিয়াম হাইড্রক্সাইড ফেলার ব্যবস্থা করা যায়, আর একটাতে আমরা অ্যাসিটিক অ্যাসিড রেখে দিয়েছিলাম, ওপরের এই প্রেস করলেই ওটা অ্যাসিটিক অ্যাসিড গিয়ে পুরো দ্রবণটাকে প্রশমন করে বর্ণহীন করছিল। টিম এমএন সাহার কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত স্ট্রাইক রেট, পরপর দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ওরা কিন্তু এই মুহূর্তে চলে গেছে 20 নম্বরে। তোমাদের কিন্তু এখনো খাতা খোলা বাকি, আর একটা প্রশ্ন বাকি, আর একটা বাজার বাকি। এবার কিন্তু বাজার প্রেস করে সঠিক উত্তর দিতেই হবে, হবে তো? বেশ, দেখা যাক পরের প্রশ্ন কি আসে। আমাদের এই বাজার রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। ভিডিওটা আমরা আগে দেখে নিই, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে যে এটা একটা সমুদ্র সৈকতের ছবি রাত্রিবেলা। রাত্রিবেলা কি সুন্দরভাবে দেখো কিছু একটা এমন ঘটনা ঘটছে যার জন্য রাতের অন্ধকারে আমরা জলের মধ্যে আলো দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতের ছবি, তার পাশে যে জল, রাত্রিবেলা আলোকিত কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাটার ব্যাখ্যা কি তোমরা কেউ করতে পারো, যে কেন এই ব্যাপারটা আমরা দেখতে পাই বা কেন এই ব্যাপারটা ঘটে? বাজার টেপার জন্য তোমাদের সময় শুরু হলো। এক টিম পিসি রায় সুযোগ নিয়েছে, পিসি রায়ের কাছে আমরা যাব, তারা কি উত্তর দেয় শুনে নি। টিম পিসি রায়। সমুদ্রের মধ্যে লবণ আছে, দিয়ে সোডিয়াম আছে, সেই জন্য চাঁদের আলোতে ওটা চকচক করছে। আরেকবার বলো। সমুদ্রের মধ্যে লবণ আছে এবং লবণের মধ্যে সোডিয়াম অণু থাকে, সেই সোডিয়ামটা চাঁদের আলোতে চকচক ও করছে। চাঁদের আলোতে, কিন্তু দেখা যায় যে অমাবস্যাতেও নাকি আরো ভালো করে দেখা যায়, যখন চাঁদের আলো নাকি দেখা যায়। তোমরা আর কিছু বলবে? এক্ষেত্রে যেহেতু বোনাস নেই তোমাদের কাছে আমরা যেতে পারছি না, সঠিক উত্তরটা তোমরাও জেনে নাও। সমুদ্র সৈকতে এই যে একটা আলোর বিচ্ছুরণ তোমরা দেখছো, এটা একটা প্রাকৃতিক ঘটনা, এটা কোনো অলৌকিক বা ভুতুড়ে ঘটনা নয়। এই পুরো পদ্ধতিটা যে জীবদের মধ্যে, যে জীবকুলের মধ্যে ঘটে বা যে প্রাণীকুলের মধ্যে ঘটে, এই পুরো পদ্ধতিটার নাম হচ্ছে বায়োলুমিনেসেন্স বা জীবদ্যুতি। তোমরা জেনে রাখবে কোনো কোনো প্রাণীর শরীরে লুসিফেরিন, লুসিফেরেজ এবং অক্সিজেন, লুসিফেরিন একটা প্রোটিন, লুসিফেরেজ হচ্ছে একটা এনজাইম বা উৎসেচক, এবং অক্সিজেন তোমরা জানো, তারা তাদের শরীরের মধ্যে এমন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটায় যাতে তাদের শরীরের মধ্যে থেকে এরকম আলো বিচ্ছুরিত হতে থাকে, ঠিক যেমনটি তোমরা চারপাশে হয়তো দেখে থাকতে পারো জোনাকি পোকার আলো। ইয়েস, এই জোনাকি পোকার শরীর থেকে আমরা যে আলোটা পাই একই প্রক্রিয়ার মাধ্যমে। তোমরা জেনে রাখো সমুদ্রে প্রায় ১৫০০ প্রজাতির এরকম মাছ পাওয়া যায় যাদের শরীর থেকে এরকম আমরা আলো দেখতে পাই। এছাড়াও কিছু জেলিফিশ পাওয়া যায়, আরও কিছু পোকামাকড় আছে যাদের শরীর থেকে আমরা এরকম, আরও কিছু প্রাণী আছে যাদের শরীর থেকে আমরা এরকম কিছু আলো বিচ্ছুরিত হতে দেখি। এটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স বা জীবদ্যুতি। বিজ্ঞানের দুর্দান্ত কিছু এক্সপেরিমেন্টের পর বিভিন্ন প্রশ্ন উঠে এলো, সেই প্রশ্নের উত্তর দিল আমাদের দুটো স্কুলের স্টুডেন্টসরা। কিন্তু শেষমেশ খেলার ফলাফল তো হবেই, কেউ না কেউ একজন জিতবে। তাই আজকে এই পর্বের নম্বরগুলো আগে বলে দিই। টিম পিসিরে রয়েছে -5-এ, বাজার রাউন্ডের শেষ প্রশ্নে ভুল উত্তর দিয়ে ওরা রয়েছে -5-এ, এবং টিম এমএন সাহা রয়েছে +20-তে। তাই আজকের ফলাফল টিম এমএন সাহা ইজ দ্য উইনার। অনেক অনেক অভিনন্দন তোমাদের। তোমরা সামনে চলে এসো, তোমরাও সামনে চলে এসো। স্যার, আমি আপনাকে অনুরোধ করবো ওদের হাতে সার্টিফিকেটস তুলে দেওয়ার জন্য। প্রথমে রানার আপ। ইসমা তারা সুলতানা, রাখি খাতুন, মোনামি সাধু। এবং স্যার আজকের উইনার টিম এমএন সাহা, বোধরা পন্থেশ্বরী হাই স্কুল, ইস্ট মিদনাপুর। অর্ণব মাইতি, অংশুদীপ মাইতি, শুভম মাইতি। কনগ্রাচুলেশন।
দুটো টিমকেই অনেক অনেক অভিনন্দন তোমরা জেতার জন্য, তোমরা অংশগ্রহণ করার জন্য। আমি দুই স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য। দূরদর্শনের তরফ থেকে দুটো টিমের জন্যই রয়েছে সুন্দর মেমেন্টো। প্রথমে বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়, এবং বোধরা পন্থেশ্বরী হাই স্কুল ইস্ট মিদনাপুরের জন্য। কিন্তু ওদের জন্য প্রশ্ন শেষ হয়ে গেলেও আপনাদের জন্য কিন্তু শেষ নয়, আপনাদের জন্য থাকবে প্রশ্ন। দেখে নিন পর্দায়। LBLK 130 এক সাইক্লোট্রন, তাই দিয়ে এই গবেষণাগার হয় উদ্ঘাটন। প্রথম আলফা কণার স্রোত হলো নিঃসরণ, সে তখন 1977 সন। একটি হতে শুরু করে 3টি সাইক্লোট্রন অধুনা গবেষণা করে সম্পাদন। BARC-তে ছিল নিয়ন্ত্রণ ভার। আপাতত সরাসরি কেন্দ্রীয় সরকার চালনা করেন এই বিশিষ্ট সংস্থা। বিশ্বখ্যাতি শুনি যার, যাই যথা তথা। এই প্রশ্নের উত্তর পাঠাতে হবে আগামী 7 দিনের মধ্যে নিচের দেওয়া এই লিঙ্কে। প্রথম সঠিক উত্তরদাতার নাম এবং ছবি দেখানো হবে দূরদর্শনের পর্দায়। গত সপ্তাহের সঠিক উত্তর হলো SN বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। আমাদের এই ইনস্টিটিউটটি প্রফেসর সত্যেন্দ্রনাথ বোসের জীবন এবং তার কাজের ওপরে আধারিত, যেটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করেছিল 1986-এ। এই ব্রহ্মাণ্ডের যতগুলি কণা আছে তারা মূলত দুই প্রকার। তার একমাত্র কণা যেটা আলোর গতি এগুলো নির্ধারণ করে, সেটা হচ্ছে আমাদের এই বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের নামে। তার নাম হচ্ছে বোজন, এবং এই বিজ্ঞানী কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন, কলকাতাতেই পড়াশুনো করেছিলেন। ওনার কাজের ওপরে নির্ভর করে এই ইনস্টিটিউটটি গড়ে তোলা হয়েছে মূলত বেসিক সায়েন্সের ওপরে গবেষণার জন্য। আমাদের এখানে গবেষণা হয় কম্পিউটেশনাল, অ্যানালিটিক্যাল যেটাকে বলা হয় থিওরিটিক্যাল, এক্সপেরিমেন্টাল ফিজিক্সের ওপরে। কিছু কিছু উল্লেখযোগ্য গবেষণার কাজ, যেটা যেহেতু উনি মূলত যে বিষয়ে কাজ করেছেন সেটা কোয়ান্টাম ফিজিক্স হিসেবে এখন জগৎ তাকে জানেন। আপনারা সবাই কোয়ান্টাম টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটার ইত্যাদির নাম শুনে থাকবেন। তো এইগুলো শুরু হয়েছিল কিন্তু যে সমস্ত বিজ্ঞানীদের হাত ধরে, প্রফেসর সত্যেন্দ্রনাথ বোস তাদের মধ্যে একজন অগ্রগণ্য। এবং এটা ভাবতে খুব অবাক লাগে যে সেই সময় ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষ ছিল, কিন্তু উনি একাকী এক কোণে বসে থেকেও একজন বিশ্বমাপের কাজ করেছিলেন। আরেকটি দিক আমি উল্লেখ করব, সেটা হচ্ছে আমাদের অবজারভেশনাল অ্যাস্ট্রোনমির ওপরে কাজ হচ্ছে, এবং পুরুলিয়া পাঞ্চেতে একটা অবজারভেটরি গড়ে তোলার কাজে SN বোস সেন্টার ব্রতী আছে। আগে লোকে ভাবতো যে গবেষণা দুরকম হতে পারে, এক্সপেরিমেন্টাল যেটা গবেষণাগারে হাতে কলমে করা হয়, আরেকটা হচ্ছে খাতায় কলমে করা হয়। কিন্তু এখন একটা তৃতীয় অক্ষ যোগ হয়েছে, সেটা হচ্ছে কম্পিউটেশনাল, গণনার দ্বারা জিনিসপত্র বোঝা, কম্পিউটারের যে পাওয়ার আছে সেটাকে ব্যবহার করে। এবং আমাদের এখানে আমরা এখন একটা পেটাফ্লপ স্কেল কম্পিউটার গড়ে তুলতে যাচ্ছি, যেটা সহায়তা করছে আমাদের সিড্যাক, এবং এটা ভারত সরকারের একটা মিশন, ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন। আগামী দিনে আমি মনে করি এর ফলে এই ধরনের যারা গণনার দ্বারা গবেষণা করে থাকেন সেই ধরনের গবেষকদের পক্ষে এটা একটা দিগন্ত খুলে দেবে। আমি আজকের দিনের যারা শিশু রয়েছেন তাদের জন্য বলবো যে গোটা দুনিয়াটাই তাদের কাছে খোলা অন্তর্জালের মাধ্যমে, কিন্তু তার উপযোগী ব্যবহার করতে হবে। বিজ্ঞানী সবাই হতে পারেন না, কিন্তু বিজ্ঞান মনস্ক হওয়াটা খুব
খুবই জরুরি। এসএন বোস সেন্টার স্কুলের ছাত্রছাত্রীদের নানা রকম ট্যুর অ্যারেঞ্জ করে, যেখানে তাদের একটা ধারণা তৈরি হয় আধুনিক বিজ্ঞান চর্চা কিভাবে হয়, এবং তাদের পপুলার লেভেলের লেকচার দেওয়া হয় বোঝানোর জন্যে যে বিজ্ঞান মনস্ক হতে গেলে কি কি জিনিস দরকার। কাজেই কেউ যদি স্কুলের ছাত্রছাত্রী বা স্কুল কর্তৃপক্ষ যদি উৎসাহী হয়, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। গত সপ্তাহের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন প্রসেনজিৎ মিত্র মুস্তাফি, দেওঘর, ঝাড়খণ্ড থেকে। এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্ব দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্ন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ নমস্কার।